সবাই দাঁড়া দাঁড়া সবাই রেডি আজকে রায়ের পরে কি আপনারা কি করবেন নেক্সট কোর্স অফ অ্যাকশন? না, আমি প্রথমত প্রিন্টার তো বলবো না, আমি প্রথমত এত কথা বলতে পারবো না। না, আমি প্রথমত মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এই রায়ের জন্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাই এবং বলি যে তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপৎকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু এই স্বস্তি সাময়িকই। মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিক ভাবে আমাদের পক্ষে আশাজনক বা ইতিবাচক খবর, কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা এটা শেষ পর্যন্ত দেখব, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি। কালকে যারা যারা স্কুলে যাবেন কালকে সেই তালিকাটা কিভাবে তৈরি হবে, তারা যোগ্য কিভাবে যাবে সেটা কি আপনারা? শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, ফলে এই প্রশ্ন ওঠে না। আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল, সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। 21 তারিখ আপনাদের যোগ্য অযোগ্যতার তালিকাটা আপনি আইনি পরামর্শ পেলে সাবজেক্ট টু লিগাল দিয়ে আপনি বলেছিলেন সেটা করবেন, সেটার কি স্ট্যাটাস? সেটা এসএসসি আপনাদের যথাসময়ে জানিয়ে দেবে। বলছি আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র শিক্ষকরা ছাড় পেয়েছে, শিক্ষা কর্মীরা ছাড় পাচ্ছে, এইটাকে শেখানো তো অনেক যোগ্য। এটা তো পরের ধাপ, এটা তো একটা বোর্ডের ক্ষেত্রে এটা হয়েছে আমি বলেছি। এর পরের ক্ষেত্রে আমরা ওনাদেরও যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি। মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন, ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে, পরবর্তী ধাপে দেখা যাক, আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো, এইটুকু আমরা আপাতত বলতে পারি। শিক্ষকদের আকাঙ্ক্ষ তো নিজের আবার পরীক্ষায় বসতে চাইছে না, কোর্ট তো বলছে পরীক্ষা দিতে হবে এবং তাহলে বসতে হবে। মহামান্য আদালতের পর্যবেক্ষণ বা রায়ের উপর এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না। আচ্ছা, নতুন যে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে সেখানে যে আমাদের ওবিসি সংরক্ষণ নিয়ে একটা হয়ে গেছে, নতুন পরীক্ষা যদি কোনো পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আপনারা বলছেন, ভালো করে যদি রায়টা পড়ে দেখেন, তা 16 সালের রুলের উপর নির্ভরশীল। আমি তো এটা বলে দিয়েছি, আমার মনে হয় এটা নিয়ে তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই। আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, এ নিয়ে আবার এটা আমার এখানে জিজ্ঞাসা বলছি যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা 31 ডিসেম্বর পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু যারা অযোগ্য
যাদের চিহ্নিত করা গেছে তাদের তো বেতন ফেরত দেওয়ার যে পুরনো অর্ডার সেটা জারি আছে, আপনারা কি বেতন ফেরত দেওয়ার কথা ভাববেন? বা এগুলো পুরোটাই আমি আইনি সব পরামর্শ আছে, যতক্ষণ না রায় আজকে আসছে, এটা এমন হতে পারে যে আপনাদের একটা পর্যবেক্ষণ। এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি, বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন, ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব নয়। আপনাদের ক্লারিফিকেশন পিটিশন বা রিভিউ পিটিশন সেটা স্ট্যাটাসটা কি, সেটা কবে আপনারা? ক্লারিফিকেশন পিটিশন আলাদা, ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেয়েছিলাম, আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা জানাবো। রিভিউ পিটিশনটা কবে নাগাদ হতে পারে? এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথাসময়ে জানাবো। আপনি আগের বার বৈঠকের পর বলেছিলেন যে 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যোগ্যদের একটা তালিকা, যোগ্য অযোগ্যদের তালিকা। সেটা এক্ষুনি বললাম, এসএসসি জানিয়ে দেবে 21 তারিখের মধ্যে, হ্যাঁ জানিয়ে দেবে। আচ্ছা আজকে প্রথম কথা, মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নের আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি, ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে, তারপর এ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো। স্কুলে শিক্ষকদের যাওয়ার ব্যাপারে কি যারা যোগ্য রয়েছেন তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যারা অন্য জায়গায় চাকরি করতেন এবং তাদের ক্ষেত্রে একটা রায়, আগের রায় ছিল যেখানে 3 মাস, তাদের 3 মাসের মধ্যে তাদের আগের অবস্থানে ফেরত দেওয়ার কথা ছিল, এবং তারা কি এখনোই ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন নাকি 3 মাসের মধ্যে আবেদন? এগুলো সবই টেকনিক্যাল ডিটেলস। মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন, এবং তারা যে মূল কথাটা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন, পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন, তা যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয়। টিচারদের কি স্কুলে যেতে বলবেন কাল থেকে? আমি শিক্ষকদের, বঞ্চিত যোগ্য শিক্ষকদের বলবো, আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন। আমি প্রথম দিন বলেছিলাম, মাঝখানে অবশ্যই কসবায় একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার, আশাবাদী হওয়ার কারণ আছে, পরিসর আছে, অবকাশ আছে। আজকে সেই ইতিবাচকতার একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি। এটা যখন সর্বত চেহারা পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। এসএসসি তো 5303 তালিকা ফেব্রুয়ারিতে অ্যাফিডেভিট করে সুপ্রিম কোর্টে দিয়েছিল অযোগ্যদের তালিকা বলে, বেসড অন সিবিআই ইনভেস্টিগেশন। তার ভিত্তিতেই কি যোগ্য অযোগ্য বাছাই করে তাদেরই কি স্কুলে যাওয়ার কথা বলবেন? আমি মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক সবার ক্ষেত্রে যেমন বলেছেন, আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথাই পুনরাবৃত্তি করছি। এখানে আপনার নিজের যদি কোনো দ্বন্দ্ব থাকে, আমি যেটা একটু আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে, এবার সেটা আমাকেও তো নিজের রায় দেখতে হবে, তা আপনার কথাও সেই গরমিল পাচ্ছে, এটুকু বলতে পারি। আন্দোলন তো স্তীমিত হওয়া উচিত, কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে স্তীমিত হবে না। বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী, কোনোদিনই তাদের পাশে ছিল না। আমি এতে বারবার তাদের বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। বিরোধী দল আজকেও বানচাল করার জন্য কেউ হাজির হয়েছিলেন। তা বিরোধী দলকে আমাদের আবেদন, আমরা কিছুই করব না, আমরা খালি বলবো সরকার সবার, দলমত নির্বিশেষে যোগ্য বঞ্চিতের পাশে থাকুন, এটুকু বলতে পারি, কিন্তু সেটা অরণ্যে রোদন। আপনারা কোর্টে আজকে আপনাদের আইনজীবী বলেছেন যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে।
আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব, মানে কোথাও এরা বিভ্রান্ত হচ্ছে তো যে আবার কি আজকে কোনো রিভিউ পিটিশন করা হয়নি ভাই। আজকে তো হয়নি। আজকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল, বোর্ড একটা আবেদন করেছিল। তো কোথাও বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না, যদি না আপনি বা আপনারা কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন বা আগামী 7 দিনে করেন, সেটা অন্য কথা। কিন্তু আমি চাকরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আমরা আছি, আপনারা ভরসা রাখুন। আমি আজকে তার একটা একটা সামান্য হলেও, সাময়িক হলেও, খুবই অল্প সময়ের জন্য হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি। যোগ্য বঞ্চিতরা বলছে যে আমরা আবার কেন পরীক্ষা দেবো, 10 বছর পরে আবার কেন পরীক্ষা দেবো? কে কি বলছে কোন একজন, আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলে 26,000-এর মনোভাব এখানে তুলে ধরতে পারেন না। আপনি তাদের এই মুহূর্তে 26,000-এর কোনো আপনি তাদের প্রতিনিধি নন। তাদের কথা আমি তাদের সঙ্গে বলেই জানব, এটা ডিজার্ভিং টিচার প্ল্যাটফর্মের তরফ থেকেই বলা হয়। আমি তাদের সঙ্গে কথা বলেই জানব। আপনি কি আবার বৈঠকে আমি তো তাদের সঙ্গে বৈঠকে বসেছি, তা তাদের কথা তো আপনাদের মাধ্যমে আমার নিশ্চয়ই জানবো, কিন্তু আমার সরাসরি তো জানার অবকাশ আছে, আমি কেউ বলবো আমার সুযোগও আছে, আবার বৈঠক দিন তো? সেটা যথাসময় জানাবো। ওই যে একটা পলিটিক্যাল প্রশ্ন করি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে ওই রামকৃষ্ণ মুর্শিদাবাদে যেতে রিকোয়েস্ট করেছিলেন না যেতে, কিন্তু আজকে রাজ্যপাল মুর্শিদাবাদ যাচ্ছেন, কালকে ওখানে এলাকা ঘুরে দেখবেন। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, তিনি কোন সাংবিধানিক পদের সেটা মান্যতা দেওয়া উচিত। তিনি আমাদের মাননীয় রাজ্যপাল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেই কথাটা তার শোনা উচিত। এবং সমগ্র পরিস্থিতিতে কেউ যদি রাজনীতি করতে না চান, কেউ যদি বিষয়টাকে যাকে বলে পেট্রোল পাম্পের মধ্যে একটা দেশলাই কাঠি যদি জ্বালাতে না চান, বা কোনো ব্যাপারটাকে গুলিয়ে দিতে না চান, আরো ঘোলা জলে কেউ মাছ ধরতে না চান, তাহলে মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত। শুনলেন না আজকেই যাচ্ছেন। আমি তো বলে দিলাম আমার মত। বিজেপি রাজ্য সভাপতি বলছে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে এই যে ঘটনা ঘটেছিল যোগ্য অযোগ্য আলাদা না হওয়ার জন্য এসএসসি এবং রাজ্য সরকারকে দায়ী করছেন বিজেপি রাজ্য সভাপতি, কিছু বলতে চাইবেন? ওনার কথা শুনলে আমার সুকুমার রায়ের কবিতা মনে পড়ে, ওরে আমার গোবর গণেশ ময়দা ঠাসা নাদুস রে।